দর্শক স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংবাদ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমরা এই অনুষ্ঠানে রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা তেমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তবে আলোচনায় যাবার পূর্বে আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমার বাম দিকে আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং আমার ডানে আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দুজনের কাছে আসলে একটু কনটেক্সট যদি রাখে, সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের আমরা জানি যে 3 মাস হয়ে গেছে এবং 90 দিন পরে আমরা দেখছি যে 3 জন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়াও সব জায়গায় একেবারে সমালোচনার ঝড় উঠেছে। এই অবস্থাতে আমরা জানি যে COP29-এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটি বক্তব্য দিয়েছেন যেখানে উনি বলেছেন যে স্থিতিশীলতা নিয়ে তারা সজাগ আছেন এবং খুব দ্রুত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারবেন বলে উনি আশা প্রকাশ করেন এবং উনি এটাও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে এবং উনি এটাও বলেছেন যে ওনারা মাত্র 3 মাস হয়েছে এসেছেন। আশরাফ ভাই, যদি প্রথমে আপনার কাছে যাই, 3 মাসটা কি মাত্র, এই কথাটার আসলে বিশ্লেষণটা একটু দরকার এবং এই 3 মাসে ইন্টারিম গভর্নমেন্টের যদি বলি গতি বা তাদের কার্যকারিতা, আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? দুর্ভাগ্যজনক হচ্ছে 90 দিন পরে আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কথা বলতে হচ্ছে, নির্বাচন কবে হবে সেটা নিয়ে কথা বলতে হচ্ছে এবং প্রধান উপদেষ্টা প্রথম দিন যেভাবে কথা বলেছিলেন 90 দিন পরে আবার একই ভঙ্গিতে কথা বলছেন। আমরা এখন কি আপনার এসব নিয়ে কথা বলার কথা? এখন আমাদের কথা বলার কথা যে কি করে আমরা প্রশাসনের সংস্কার করলাম, কি করে পুলিশের সংস্কার করলাম, কি করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলাম, কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করলাম। হ্যাঁ, এইসব বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে খুব ছেলে মানুষই আলোচনা হচ্ছে এবং এর দায় অধিকাংশ ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারের। কেননা সরকারটিকে আমরা বলেছি, আমরা নির্বাচিত করেছি, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আমাদের গুরুদায়িত্ব পালন করবেন এমনটি আমরা ভেবেছিলাম। কিন্তু আপনি একটু আগে যেমনটি বললেন যে সর্বশেষ উপদেষ্টা মণ্ডলী, এটিও আমাদের মনে হয়েছে যে অত্যন্ত অপ্রয়োজনীয় বিতর্ক এবং আলোচনা। দেখুন, 17 কোটির দেশে আপনি 170 জন যোগ্য মানুষ পাবেন না। যদি উপদেষ্টা পরিষদ আমি 170ও করি, আমি কিন্তু 18-19 জনের পক্ষের মানুষ না। আমি মনে করি যে আপনার 15 বছরের ফ্যাসিবাদী শাসনের উপরে দাঁড়িয়ে একটি সুশাসনের চেষ্টা করছেন। আপনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন, জনগণের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন। আগামীতে রিগ্রেট করা কি ভালো হবে? তার চেয়ে এখন অ্যাক্ট করা দরকার। প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমি সমর্থন করি না এবং আমার মনে হয়েছে যে তারা অনেক বেশি কনফিউশন ক্রিয়েট করছেন। তাদের কর্মদক্ষতা নিয়ে আমরা হতাশ হচ্ছি এবং তাদের কারো আচরণ, কারো কথাবার্তায় আমাদেরকে মনে হচ্ছে তারা বোধহয় উপলব্ধি করতে পারছেন না তারা কি হট সিটে বসে আছেন এবং কি ধরনের আশঙ্কা আমরা করছি তাদের অস্তিত্ব নিয়ে। তারা যেটি একটু উপলব্ধি করতে পারতেন এবং তারা যদি এই ধরনের কথাবার্তা কম বলে এফেক্টিভলি কাজ করতে পারতেন, আমার ধারণা এই সরকারকে নিয়ে বিতর্ক কম হতো। এবং তাদের গতি নিয়ে যদি আপনি একটু বলেন যে এই 3 মাসে ওনারা যে বলছেন যত দ্রুত সম্ভব, তাহলে ওনাদের এই দ্রুততার পরিধিটা জনগণ আসলে কতখানি নিবে? কারণ ওনারা নির্বাচন, এটা ফলোড বাই নির্বাচন হবে। সো এই 3 মাসের কাজ দেখেই তো জনগণ বুঝবে যে আর কত দ্রুত সম্ভব। দেখুন, একটি রাজনৈতিক সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়, তার হাতে 5টি বছর থাকে, তার অনেক ঢিমে তালে কাজ করার সুযোগ রয়েছে, তার কর্মীদেরকে লাভ দেওয়ার সুযোগ রয়েছে এবং আপনার মনে রাখতে হবে তাদের একটা দারুণ বেস থাকে ক্ষমতার পেছনে, ওই শক্তিতে তারা বলিয়ান থাকে। এই সরকারের শক্তিকে মানুষের ইচ্ছা কিন্তু প্রতিদিন বদলাতে পারে। সরকারের পেছন থেকে যদি মানুষের ইচ্ছা ছুটে যায় তাহলে কিন্তু সরকারটির কোনো শক্তি নেই। কাজেই যেই ছাত্র জনতা শ্রমিকদের অভ্যুত্থানে সরকার ক্ষমতায় এসছে তাদেরকে সরকারের স্টেক হোল্ডার বুঝতে হবে এবং সরকার যেন প্রতিদিন মনে করে যে এই স্টেক হোল্ডাররা তাদেরকে নিয়ে হ্যাপি কিনা, তাদের পারফরমেন্স নিয়ে, তাদের গতি নিয়ে, তাদের কর্মদক্ষতা নিয়ে। আমি আজকে 90 দিন পরে এখানে বসে আপনাকে বলছি তারা হ্যাপি না, তারা প্রকাশ করছেন তারা হ্যাপি না, শ্রমিকরা প্রতিদিন বলছেন তারা হ্যাপি না।
ছাত্ররা বলছেন, আপনি দেখেছেন এবং আমরা তো গতকালকেও দেখতেই পাচ্ছি যে তারা এখনো রাস্তায় হাসপাতালের সামনে নামছেন। কি জি, ঘটলো, জি। জনগণ বা দ্রব্যমূল্য নিয়ে হ্যাপি না। কাজে আপনি তাহলে হ্যাপিনেসটা খুঁজে পাচ্ছেন কোথায়? দেখুন, কেউ কেউ পদপদবি নিয়ে হ্যাপি, কেউ কেউ উপদেষ্টা হয়েছেন এই কারণে হ্যাপি, কেউ কেউ হেয়ার রোডে থাকতে পেরেছেন এই কারণে হ্যাপি। এগুলো এই সরকারের সাথে মানানসই হচ্ছে না। আপনার একটি স্বাভাবিক সরকারের চেয়ে এই সরকারের অন্তত 3 গুণ গতি হওয়ার কথা, কারণ আপনার সময় কম। আপনি 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে জটিল প্রক্রিয়ায় একটি নির্বাচন দিয়ে আপনি ক্ষমতা থেকে বিদায় নেবেন এমন প্রত্যাশিত। কাজে আপনাকে 3 গুণ কাজ করতে হবে, আপনাকে 24/7 কাজ করতে হবে, আপনাকে বিগত শাসনের ফেলে যাওয়া প্রশাসনকে সিধা করে কাজ করতে হবে, পুলিশকে দুর্নীতিমুক্ত করে কাজ করতে হবে, আপনাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে কাজ করতে হবে, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। এই জিনিস কিন্তু তারা জানতেন। তারা যখন ওথ নেন তারা জানতেন আমি যে কথাগুলো বলছি। তাহলে তারা ওথ কেন নিলেন? তাহলে তাদের রিগ্রেট করা উচিত ছিল যে আমরা এই কাজের জন্য ফিট না। আমরা মেধাবী মানুষ হতে পারি, কিন্তু প্রশাসন চালানো আর মেধার দক্ষতা কিন্তু এক না। আপনাকে প্রশাসন চালাতে হলে 14 রকমের মানুষকে ডিল করতে হবে, 16 রকমের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, 15 রকমের মতলবকে ডিল করতে হবে। এটির জন্য বাংলাদেশ তাদেরকে নির্বাচিত করেছে। দেখুন, আমি কিন্তু সংস্কারের পক্ষের মানুষ, আমি সরকারটিরও সংস্কার চাই। এই যে উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাদের মধ্যে থেকে আপনি খুঁজে বের করুন কয়জন পারফরমেন্সে ভালো করছেন, তাদেরকে রাখুন, বাকিদেরকে আপনি থ্যাংক ইউ বলে আবার নতুন লোক নেন। আমি অনেক ধরনের লোকের কথা অনেক দিন ধরে বলেছি। যেমন আমি আপনাকে একটা কথা বলি, র্যাবের গুলিতে পা হারানো লিমন অথবা সানজিদা, যিনি মায়ের ডাকের আহ্বায়ক, তাদেরকে আপনি প্রতীকী অর্থে সরকারে নেবেন। কেননা তাহলে বার্তাটি যাবে যে এই সরকারটি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধের সরকার, এই সরকারটি গুম খুন এবং বিনা বিচারে হত্যার বিরুদ্ধের সরকার। দেখুন, এই সরকারটির কোনো পক্ষপাতের মানে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারটি পক্ষপাতের সরকার, এই সরকারটি অভ্যুত্থানের সরকার। তিনি এবং তাদের তো কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। তিনি কি প্রতিদিন গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছেন কিনা? আপনি দেখুন যে অভ্যুত্থানের সবচেয়ে প্রথম যদি আমি আপনাকে বলে থাকি, আহত এবং নিহতদেরকে দেখভাল করা, এই সরকারটি 100 দিনেও সেই কাজটি করতে পারেনি। আপনি গত সন্ধ্যায় দেখেছেন কি করে 4 জন উপদেষ্টাকে যেতে হয়েছে। কাজে আমার মনে হচ্ছে সরকারটা প্রায়োরিটাইজ করতে পারছে না, সরকারটা আনুষ্ঠানিকতার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। তিনি কিছু মানে ছোটোখাটো পরিবর্তন করেই ভাবছে সংস্কার হয়ে গেল। এটি আমাদেরকে ক্যান্সারের চিকিৎসা প্যারাসিটামল দিয়ে করার মতো হচ্ছে। এটি কিন্তু টিকবে না। তাতে সরকারটির ভবিষ্যৎ অনিশ্চিত হবে, রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত হবে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অনিশ্চয়তায় পড়তে হবে। ধন্যবাদ আশরাফ ভাই। জনাব এম এ আজিজ, আপনি যদি কিছু অ্যাড করতে চান এটার সাথে। না, ধন্যবাদ আপনাকে। অল্প কিছু অ্যাড করি। দেখেন, এই যে আপনার উপদেষ্টা পরিষদ হয়েছে, একটা সরকার চালালে কিন্তু রাজনীতিবিদরা ভালো চালাতে পারে, কারণ তারা মানুষের পালস বোঝে, মানুষ নিয়ে ডিল করে। কিন্তু এইখানে দুর্ভাগ্যবশত আমরা খুঁজেই পাই না যে কারোর সাথে ছাত্র জীবনে অন্তত পক্ষে ছাত্র রাজনীতি বা সংগঠন করেছে সংগঠন, এনজিও করেছে, পেশাজীবী ছিল। এখন তারা আসলে প্রায়োরিটি ঠিক করতে পারছে না, এবং কোন কাজটা আগে করা উচিত, কোন কাজটা পরে করা উচিত, বা কি করা উচিত, বা কত গতির সাথে করা উচিত। এরপরে দেখেন উপদেষ্টা পরিষদে, পুরো উপদেষ্টা পরিষদ, এটা কিন্তু আপনার দেখেন একটা অভ্যুত্থান, বিপ্লব নাই বা বললাম, একটা অভ্যুত্থান। কয়জন লোক এটার সাথে যুক্ত ছিল? যারাও বা যুক্ত ছিল তারা ক্ষণিকের জন্য ছিল, রেগুলার কিন্তু কোনো অভ্যুত্থানের যেটা আপনি বলছিলেন যে ওই পালসটা বুঝতে হলে তো ওটার পার্ট হতে হবে, এরকম নাই। সুতরাং তারা যে এই যে একটা বিপ্লব বা একটা অভ্যুত্থানের পরে যে সরকার আসছে, এই সরকারের যে গতি, এটাও তারা চিন্তা করে, কারণ তারা তো একটা পেশায় ছিল। ধরেন একটা এনজিও কর্মী, সে টেবিলে বসে কাজ করতে পারে, সমস্যা নেই। এখন সেইভাবেই যদি করেন, এমনও উপদেষ্টা আছে তাকে যদি আপনি রান্না করতে দেন তাও পারে না। একজনের ওয়াইফ হয়েছে, বানায় দিছে উপদেষ্টা। এটা দিয়ে তো দেশ চলে না, এটা একটা খেলু করা হয়েছে। কারা ঠিক করেছে এইসব উপদেষ্টা? পরবর্তী যে নিল এবং আগের, আপনি বলেন যে 21-এ গ্রেনেড হামলার জেল খেটেছে এমন লোক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হয়েছে। আপনি বলেন, এই ছাত্র হত্যার পরে 2000 ছাত্র জনতা মারা গেছে, অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের ছাত্র হত্যার আসামি সে উপদেষ্টা হয়েছে। বলেন, এখন এই নিয়ে যারা মূল স্টেক হোল্ডার, আমি বলবো ছাত্ররা এর ভিতরে প্রতিবাদ করতেছে। তো সরকারটা কার?
আমি তো বুঝতেছি না। তার মানে আপনি বলছেন ভাই যে প্রথমত তো নিয়োগটার ক্ষেত্রে ওনাদের রেশনালিটি একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে পরবর্তী যেটা আশা ভাই বলছেন যে ওনাদের যদি নেওয়ার পরে দেখা যায় যে ওনারা পারছেন না পারফর্ম করতে, তখন তো চেঞ্জ করা যেতেই পারে। চেঞ্জ করা, ধরেন আমি বলি যে আমাদের যে প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ওয়াইড, ধরেন এই যে কপ গেল, দেখেন সবাই তার সাথে দেখা করতে চায়, তার একটা ওয়ার্ল্ড ফেমাস এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু তার একটা ছে আছে, সুতরাং তাকে প্রয়োজন, সরকারে তাকে অর্নামেন্ট হিসেবে বসাবে, কিন্তু তার পেছনে তো কোনো লোক নাই। আপনি বলেন আমাদের দেশের নেত্রী হয়েছে খালেদা জিয়া, আমাদের দেশে ফাইনালি ফ্যাসিস্ট হলেও শেখ হাসিনা, তারা যখন প্রধানমন্ত্রী হয়েছে তারা কি অত অভিজ্ঞ ছিল? ছিল না, কিন্তু তার পরিষদ ছিল। এখানে তো পরিষদ আছে বলে বোঝে নাই। এই যে যেটা আশরাফ কায়সার সাহেব বললেন যে এখন মাত্র কালকে দেখতে গেল আপনার এই গুলিগালাতে যারা অসুস্থ হয়েছে, মানে বাধ্য হয়ে গিয়েছেন ওনারা, আপনি বলেন যে তারা তখন কন্ট্রোল করা যাচ্ছিল না আসলে, তারা যে অনুমান করতে পেরেছে, তারা অনুভব করতে পেরেছে এতদিনে, এই লোকগুলোকে এখন কি চিকিৎসা দিবেন? 3 মাস হয়ে গেছে, যার যা ইনজুরি হয়ে গেছে, হিলিং হয়ে গেছে, এখন বিদেশে পাঠান, যেখানে পাঠান, আর চিকিৎসা হবে? এটা তো পঙ্গু যে হয়েছে, চোখ কানা হয়ে গেছে আছে, আপনি তো চেয়ারে বসে আছেন, আপনি তাদেরকে একটা প্রায়োরিটি লিস্টে তাদের চিকিৎসাটা দেওয়া উচিত ছিল না? এতগুলো লোক, কয়েক হাজার লোক, আপনি প্রায় 500-600 লোকের চোখ হারায় ফেলছে, বলেন আপনি। এই সাথে সাথে মানে 1 আওয়ারের ভিতরে চিকিৎসা দরকার এমন অবস্থা ছিল, সেখানে আপনি 3 মাস তাদেরকে কোনো ভালোভাবে যার যার মতো চিকিৎসা নাই, ইগনোরেন্স। আমরা তো যতটুকু জানি শহীদের লিস্টটাও এখন পর্যন্ত ঠিকমতো আপডেট করা হয়নি, ওইটা লিস্টটাও হয়নি এখনো। যে আর যেটা বলছিলেন যে ধরেন এই যে প্রধান উপদেষ্টা যে বললেন, ধরেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলি এবং জনগণ তত্ত্বাবধায়ক সরকার দেখেছে যে 3 মাসে নির্বাচন আয়োজন করে। আমি ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার যিনি প্রধান হবেন তিনি বুঝতে পারতেন, হয়তো তার একটা প্রায়র ওয়ার্ক প্রস্তুতি থাকতো, তাদের প্রস্তুতি নাই ধরে নিলাম, কিন্তু 3 মাস পরে ভিতরে কি প্রস্তুতিটা নেবে না? কি করা উচিত? এখনো তাহলে ট্রায়াল আর বেসিসে সময় ক্ষেপণ করছে, এখনো তাদের কোনো প্রস্তুতিই নাই। এবং দেশ চালানোর, আপনি বলেন দেশের চালানোর যে মানুষের যে চাহিদার একটা ক্ষেত্রেও ডিসিপ্লিনে আনতে পারে নাই, একটা ক্ষেত্রেও না। তো সুতরাং আশরাফ কায়সার যে বলছে, উনি তো ঠিকই বলেছেন যে এই লোকগুলো তো পারে নাই, এদেরকে চেঞ্জ করা উচিত। প্রফেসর ইউনূসের বিকল্প নাই এখানে, আর সবগুলো লোকের বিকল্প এই দেশে আছে, সবগুলো লোকের, যতগুলো উপদেষ্টা বানানো হয়েছে সবগুলোর বিকল্প আছে, একমাত্র প্রফেসর ইউনূস তাকে দরকার আছে, তাকে বাদ দিয়ে সব চেঞ্জ করা উচিত। তারা পারল না, 3 মাসে কোনো দিকদর্শনই তাদের নাই, তাদের কোনো লক্ষ্যই নাই, লক্ষ্যই স্থির করতে পারলো না, কি করবে না করবে সব এলোমেলো। যেমন ধরেন উদাহরণ দেই, আমি প্রায়ই বলি ডিসি পদায়ন করেছে, ডিসি বানাইছে না, সব প্রশাসন একটি ক্যাডার, 16,000 লোক আছে, আর 60,000 লোক আছে 25টা ক্যাডারে। আপনি ওখান থেকে পিক আপ করতে পারতেন কিছু পেরে, 7 দিনের একটা ওরিয়েন্টেশন দিয়ে। এটা তো আইনস্টাইন হতে হবে না ডিসি হতে, রকেট সায়েন্স লাগবে না তো, আপনি ওরিয়েন্টেশন দিয়ে ডিসিগুলো চয়েস করে দিতেন। এখন তো যেভাবে ডিসি বসায় দিচ্ছেন, আপনি নিরপেক্ষ নির্বাচন কিভাবে করবেন? সব তো ফেসিবাদের অনুগত লোক ডিসি বানায় দিচ্ছেন। আপনি যদি নির্বাচনের প্রিপারেশনও নেন তাহলে কেমনে করে করবেন? তারপরে দেখেন এই উপদেষ্টা পরিষদে এক একজন এক এক সময় বলেছে, আমি নাম দেখেন কতজন, 4-5 জন 4 রকম সময় বলেছে। এবং প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা একটা আনএন্ডেড কথা, এটার কোনো শেষ নেই। উনি কিন্তু আরেকটা কথা বলেছে যে সংস্কার হলে নির্বাচন হবে, এই কথাটা কিন্তু বলেছে। এটা মিডিয়া এই সরকারের যাতে ক্ষতি না হয় অনেক একটু চেপে গেছে, কিন্তু আমি শুনেছি এই কথা বলেছে উনি। তো সংস্কার তো পৃথিবী যতদিন থাকবে সংস্কার হবে, বিজ্ঞান যত অগ্রগতি হবে সংস্কার, মানে সংস্কারের ডেফিনিশনটা ওনাদের কাছে কি সেটা আসলে জনগণেরও বোঝা দরকার যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনার সংবিধান সমুন্নত রাখার ওয়াদা করে আপনি শপথ নিয়েছেন, আপনি তো সবকিছু করতে পারেন না, আপনি অর্ধেক সংবিধান মানবেন অর্ধেক মানবেন না, এটাই কেমন করে হয়। সুতরাং নির্বাচন একটা নিরপেক্ষ হতে যে প্রস্তুতিটা দরকার, যতটুকু নিরপেক্ষ নির্বাচন হতে সংস্কার দরকার, একটু করে নির্বাচন দিয়ে দেন। দলগুলোর আপনার রোড ম্যাপ চাচ্ছে, রোড ম্যাপ আপনি দেন,
সে দেন না, 1 বছর 1.5 বছর 2 বছর সময় নিয়ে দেন, সমস্যা নাই। প্রয়োজন হলে আরও বাড়ায়েন টাইম, সমস্যা নাই। কিন্তু আপনি রোড ম্যাপই দিচ্ছেন না, আবার তারিখও বলতেছেন না, ও আবার অনির্দিষ্ট সংস্কার কবে হবে তারপরে দিবেন। সংস্কার কি করবেন? আজকে প্রথমে 6টা, এখন বানাইছে 11টা না কত, এইভাবে বাড়তে থাকবে সংস্কার, ধরেন বাড়তে থাকলো। তো ওনাদের সংস্কার করার ম্যান্ডেট আছে, এটা নিয়েও তো বিতর্ক আছে। আমি সেই বিতর্কে নাই গেলাম, কিন্তু বেসিক বিতর্ক তো আছে যে কিছু সংস্কার লাগবে, এটাও ঠিক। সেই সংস্কারটা করুক, তাতে সমস্যা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখন তাদের যারা ছাত্ররা হচ্ছে 1 নম্বর স্টেক হোল্ডার, তাদের উপর তাদেরও আস্থা নাই, রাজনৈতিক দলের সাথেও কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে। যদি এইভাবে দূরত্ব সবার দূরত্ব তৈরি হয়, তাহলে সরকার তো একটা কমিটির মতো, এটা তো সরকারের চেহারা না, একটা কমিটির মতো বসে থাকতে পারবে না। তো আশরাফ ভাই, উইথ ইউর পারমিশন, আপনার কিছু বক্তব্য আমি শুনছিলাম অন্য জায়গায়, আপনি ইন্টারভিউ দিয়েছেন, আমি একটু কোট করতে চাই। সেটা হচ্ছে, আপনি এই যে নিয়োগ, আমরা বলছিলাম যে উপদেষ্টা নিয়োগ নিয়ে আপনিও কথা বলছিলেন, যে এই নিয়োগ নিয়ে যে এত বিতর্ক চলছে, সমালোচনা চলছে, আপনি একটা জায়গায় বলেছেন যে এই সরকারটা হচ্ছে শৌখিন সরকার, আমাদের দরকার কার্যকরী সরকার, এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি বলেছেন যে সংখ্যাটাকে তো বাড়ানো যেতেই পারে, এভাবে 2 জন 3 জন না নিয়ে আমরা তো 40-50 জনও নিতে পারি। আমার প্রশ্নটা এখানে 2টা পয়েন্টে, এই কোয়ান্টিটিতে গিয়ে কি কোনো লাভ হবে কিনা, আনলেস অ্যান্ড আনটিল আমরা কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটিটাকে এনশোর করতে পারি। না, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটিকে নিয়েই কোয়ান্টিটি বাড়ানো। দেখুন, তারা প্রায় বলে থাকেন তারা রাত্রে ঘুমাতে পারছেন না, দিনে ঘুমাতে পারছেন না, 3টি করে মন্ত্রণালয় চালাচ্ছেন। আমরা এর চিত্র দেখতে চাচ্ছি না। বাংলাদেশে যথেষ্ট যোগ্য লোক আছেন এবং তরুণদের ভেতরে আরও বেশি যোগ্যতম মানুষ আছেন। তাদেরকে আপনি দিয়ে দেন, একজন উপদেষ্টা একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, তাও তাকে প্রতি মাসে দেখতে হবে উনি ভালো করছেন কিনা, খারাপ করছেন কিনা। দেখুন, এই সরকারে যারা আছেন, এই যে তাদের অনেকটা বদনাম হচ্ছে যে এনজিও গ্রাম সরকার। কাজে এনজিওরা তো যে কোনো প্রজেক্ট করার আগে আপনার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে, আউটকাম কি হবে চিন্তা করে। তাহলে তারা সেভাবে কাজ করছে না কেন? তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের আউটকাম অ্যাসেসমেন্ট কোথায়? তারা আমাদেরকে সেগুলো বলুক। তারা কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সময় আমাদেরকে সম্পৃক্ত করুক বা স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করুক। এবং ওনারাও বলছেন যে ওনাদেরকে সম্পৃক্ত আসলে করা হচ্ছে না। এবং এই সরকারের কাছ থেকে তো আমরা এটি আশা করি না। দেখুন, আপনি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, কিন্তু এটার জন্য কঠিন জার্নি হচ্ছে যে আপনি ফ্যাসিবাদ মুক্ত পন্থায় দেশ চালাতে পারছেন কিনা। এখন এই সরকারকে আমরা শৌখিন কেন বলছি? কারণ সরকারটির আচরণে বেশ শৌখিন। দেখে মনে হচ্ছে তার অবারিত সময় রয়েছে সংস্কার করার, নির্বাচন করার। জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব, জনগণ যেদিন চাইবে আমরা নির্বাচন করব। এই সরকারের এই আয়াসী ভঙ্গি আমাদের কাছে খুব বেমানান ঠেকছে। আপনার সময় অত্যন্ত কম, আপনার জন্য ঝুঁকিপূর্ণ আগামী রয়েছে, যে ঝুঁকিপূর্ণ আগামীতে আপনি ঠিক জানেন না যে ক্ষমতার পাশে কে শ্বাস নিচ্ছে। কাজে আপনাকে আমরা দ্রুত সংস্কার করে প্রতিদিন আপনাকে আমরা নজর রাখতে চাই এবং আমরা দেখতে চাই যে আপনি কিছু কাজ সম্পন্ন করেছেন। দেখুন, নির্বাচনটি তো সবচেয়ে বড় ব্যাপার। নির্বাচনের জন্য আপনি সাইমালটেনিয়াসলি আগাতে পারেন, নির্বাচনের ব্যাপারে আগাতে পারেন, প্রশাসনের সংস্কার, একটির সাথে একটি লেগে থাকার কিছু নাই। আপনি 10টি জায়গায় সমান্তরালভাবে আগান, 3 মাস ঠিকমতো কাজ করেন, আপনি দেখবেন দেশের চেহারা বদলে গেছে। আমি আগের পর্বে আপনাকে বলছিলাম যে আহত নিহতদেরকে দেখভাল করা সরকারের দায়িত্ব ছিল, সেটি সরকার চরম ব্যর্থ হয়েছে। 90 দিন পরে আমি প্রচুর আহত মানুষের গল্প জানি, তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছেন। কখনো কখনো প্রকৃত চিকিৎসা না পেয়ে কেউ অন্ধ হয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছে। একজন উপদেষ্টা 90 মিনিটের মধ্যে তাদেরকে দেখতে যাওয়ার কথা ছিল, ওত নেওয়ার। তিনি গেছেন 90 দিন পরে। উনি বাকি 89 দিন কি করলেন? ওনার প্রায়োরিটি কি? উনি যদি হেলথ অ্যাডভাইজার হন, ওনার প্রায়োরিটি কি? দ্বিতীয় হচ্ছে যে যেই ফ্যাসিবাদী শাসনটি ছিল তার বিচার প্রক্রিয়া আপনি এগিয়ে নেবেন। আমরা কেউ চাই না আইনের বাইরে গিয়ে কেউ কিছু করুক, কিন্তু বিচার প্রক্রিয়া কতদূর আগিয়েছেন? আপনি গতকালকে বা 2 দিন আগে শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এইভাবে কি আপনি আগাতে পারবেন? আমরা কিন্তু অতীতের অনেক সরকারকে দেখেছি যে বড় করে জাল ফেলেছে, পরে জাল আর গুটাতে পারেনি, তার আগে পালিয়ে গেছে। 1/11 সরকারের উদাহরণ দিচ্ছি আপনাকে, যেভাবে পেরেছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিয়েছে। খুবই বিতর্কিত পন্থায় ক্ষমতা হস্তান্তর করেছে। 2008-এর নির্বাচন কিন্তু আমাদের কাছে ত্রুটিপূর্ণ, কেননা সেনাবাহিনীকে আমরা যেই ভূমিকায় দেখেছি একটি অংশের সাথে, তাকে কিন্তু আমরা ত্রুটিপূর্ণ বলতে বাধ্য হচ্ছি। কাজে এই সরকারটিকে তো আমরা সফল হতে দেখতে চাই। দেখুন, এই সরকারের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, আপনি সিনেমায় কখনো দেখেছেন না 2 জন আসামি পালিয়েছেন, একটি হাত করা পরা,
দুজন ব্যক্তির দুটি হাতে একটি হাত করা পড়া। ব্রিজ থেকে লাফ দিলেও তাদের একসাথে লাফ দিতে হয়, কোথাও গিয়ে হাত করা ভাঙতে হলে একসাথে একমত হতে হয়। সরকারটির সাথে আমাদের সম্পর্ক তাই। কাজে আমরা যখন সরকারটিকে প্রশংসা করতে না পারি আমাদের মনে অনেক কষ্ট হয়। আমাদের মনে হয় যে এইরকম অভাবনীয় সুযোগ বাংলাদেশ কখনো পায়নি। শেখ হাসিনার মতো মানুষকে আপনি দেশ ছাড়া করেছেন, এটি ভাবতেও আমার প্রায় মনে হয় যে এটি প্র্যাকটিক্যাল না, হয়তো আমি স্বপ্ন দেখছি। কাজেই আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের নিয়ে উনি ভেগে গেছেন। কাজেই সরকারটিকে আমাদের মনে হয় প্রতিদিন হিসাব করতে হবে, আজকের 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টায় ওনারা কী করলেন। দেখুন, আপনি এমনিতেই প্রশাসনের চক্করে পড়ে গেছেন। প্রশাসনে যেই লোকটিকে দিয়ে আপনি সংস্কার করাতে চেয়েছেন উনি গত শাসনের একজন অন্ধভক্ত, উনি শেখ মুজিবুর রহমানের অন্ধভক্ত, এই বিষয়ে তার লেখালেখি বেরিয়েছে। উনি ওই লোকগুলোকে কি করে সরাবেন যারা মুজিববাদী আদর্শে বিশ্বাস করে, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। প্রশাসনকে সংস্কার করতে হবে প্রশাসনের বাইরের মানুষকে দিয়ে। এই যে আজিজ ভাই বলছিলেন যে ডিসি নিয়োগ করেছেন, ডিসি তো সাজানো বাগান শেখ হাসিনার। এখন যারা ডিসি হয়েছেন তারা ওই বাগানের এক একটি ফুল। শুধু পাবনা থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে ভোলা, তারা পদ বিন্যস্ত হয়েছেন। আপনি প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডারদেরকে কেন বিবেচনা করছেন না? তারা প্রত্যেকেই বলতে চাচ্ছে যে তারা সরকারের অংশ, তাদের যথেষ্ট দক্ষতা যোগ্যতা রয়েছে, সরকারটি তো সেই পথে যেতে পারত। আচ্ছা, প্রশাসন ক্যাডারের যে ব্যক্তিবর্গ যারা 3টি নির্বাচন গুম করেছে, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হতে সাহায্য করেছে, তাদের পরামর্শ নিয়ে আপনি সরকার পরিচালনা করছেন। আপনি দেখেন যে নির্বাচন কমিশন সার্চ কমিটিতে রাষ্ট্রপতির 2জন প্রতিনিধি আছে। কোন রাষ্ট্রপতি? সেই শেখ হাসিনা রাষ্ট্রপতি। কাজে আমরা তো এমন বেশি অবিন্যস্ত সিচুয়েশন দেখছি এবং আপনার ডুয়েল ক্যারেক্টার দেখছি সরকারটিকে আমরা কোনো ক্লিয়ার ম্যান্ডেটের সাহসী সরকার দেখছি না। তার ক্ষিপ্র গতি দেখতে চাই আমরা, তার এমন সাহসী বার্তা দেখতে চাই যাতে আপনি দেখেন যে গত শাসনের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সমাজের বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিচ্ছে, তারা সাহস পাচ্ছে যে তারা আবার ফিরে আসতে পারবে। আপনাকে এমনভাবে আচরণ করতে হবে যে তারা যেন ভয়ে অন্তত কয়েক বছর রাজনৈতিক পর্যায়ে, সামাজিক স্তরে, ব্যবসা বাণিজ্যে ফিরে আসতে না পারে। আপনি এই সুযোগ বাংলাদেশ আর কবে পাবে? কাজেই আমার মনে হয়েছে যে সরকারের এই আচরণ, এই ব্যবহার এবং এতটা ভালো মানসী, ভদ্রতা এবং আমি বলবো অপরিপক্কতা, দেখুন তারা কেউ হয়তো প্রশাসন কোনো দিনই চালাননি। তাহলে আবার প্রশ্ন উঠছে, যেটা এখন উঠেছে, এদেরকে কি করে সিলেক্ট করা হলো? এই উপদেষ্টা পরিষদ কার মাথা থেকে এসেছে? ভিত্তিটা কি? তাদেরকে নিয়োগ করেছে, যেমন প্রফেসর ইউনুস বলেছেন ছাত্ররা। আমি আজিজ ভাইয়ের সাথে একদম একমত। প্রফেসর ইউনুস ছাড়া আমি সরকারের যে কারো ব্যাপারে মনে করি তাকে বদলানো, তাকে চেঞ্জ করে নতুন কাউকে আনা যায় কিনা এই চেষ্টা করতে হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি মনিটর করা উচিত। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দলের সমর্থক না হলে অতীতে কখনো আপনি সরকারে যেতে পারেননি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। এবার 17 বছর পরে আমরা সেই সুযোগ আবার পেয়েছি। বাংলাদেশের অবিশ্বাস্য সব মেধাবী মানুষ আছে, সাহসী মানুষ আছে যাদের কোনো লোভ নাই, এমনকি চেয়ারের প্রতিও লোভ নাই। তিনি চাইলে সচিবালয়ে কাঁপবে, তিনি চাইলে পুলিশ অস্থির হয়ে যাবে। যেই লোক সাংঘাতিকভাবে বুঝতে পেরেছে পুলিশের সমস্যাটি কী। পুলিশ হচ্ছে পোশাক পরা সন্ত্রাসী বাংলাদেশে, এবং পোশাক পরা আগ্নেয়াস্ত্র ক্যারি করা সন্ত্রাসী। সেই জায়গা থেকে পুলিশকে আপনি জনগণের বন্ধু করবেন, এই সংস্কার কি পুলিশের কোনো আগের সদস্যকে দিয়ে আপনি করতে পারবেন? সরকারটি কি করছে? সরকারটি মলম লাগানোর সরকার, সরকারটি জোড়াতালির সরকার। উনি আপনাকে একটা লোক দেখানো সংস্কারের কথা বলছে, আর কোথায় কোথায় অদ্ভুত সব সংবিধান সংস্কারের কথা তুলেছে। সংবিধানের 4-5টি জায়গা আপনি যদি গণতান্ত্রিক করে ফেলেন, সংবিধান নিয়ে আপনাকে অত নাড়াচাড়া করতে হবে না। দেখুন, সংবিধান সংশোধন প্যান্ডোরার বক্স ওপেন করার মতো। বাজারে অনেক রাজনৈতিক মতাদর্শ আছে যেটি আপনি এই সংবিধানে যুক্ত করতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি লিবারেল ইসলামিক বা ধর্মের দিক থেকে লিবারেল জায়গায় আছে। সরকার শুধু তাদের পাটাতনটি নাড়াচ্ছে। পাটাতনটি কখন ধসে পড়ে এটি কিন্তু তাদের ধারণা নাই। দেখুন, যেই ভদ্রমহিলা ক্ষমতায় ছিলেন উনি 17 দিন আগেও বুঝতে পারেননি তার বিদায়ের সময় হয়ে গেছে। উনি ভাবছিলেন 41 পর্যন্ত থাকবেন, কেউ বলছিল এই শতাব্দীর শেষ পর্যন্ত থাকতে হবে তাকে।
উনি জীবিত থাকবেন কি না জি। তারা হয়তো ভেবে বলেননি, কিন্তু এই সরকার তো নিজেকেই জবাবদিহি করার কথা, আয়নায় মুখ দেখার কথা যে আমি আসলে কি করছি, আমি কি অভ্যুত্থানের প্রতি জাস্টিস করছি নাকি করছি না, যদি না করে থাকি আমি কেন করছি না, আমার জায়গায় কি অন্য কেউ ভালো হতে পারেন। দেখুন, আমরা একজন স্থপতির কথা বলি যাকে আমাদের সংসদ ভবন ডিজাইন করতে বলা হয়েছিল, উনি খুঁজে পেতে লুই আইকান বলে একজন আমেরিকানকে সাজেস্ট করেছেন যে আমার চেয়ে উনি ভালো হবেন, যেই কারণে আমাদের সংসদ ভবন দেখার মতো। এই আচরণ তো সরকারের কাউকে দেখলাম না। জি। সরকারের একজন দাঁড়িয়ে বলুক যে আমার চেয়ে এই মন্ত্রণালয় উনি ভালো চালাবেন। আমরা এই সরকারের ভেতরে ওগুলো দেখতে চাই। আমরা যে যেন তেন উপায়ে আমি উপদেষ্টা হয়ে গেলাম, অথবা 5 অগাস্ট থেকে 8ই অগাস্ট আমি কি পরামর্শ দিলাম, কি করলাম, যে কারণে আজকে সরকারকে অর্ডিন্যান্স করতে হচ্ছে। আপনার ভাবতে আমার কিন্তু খুব খারাপ লাগছে, অভ্যুত্থান পরবর্তী সরকার অর্ডিন্যান্স করতে হবে যে তাকে নিয়ে যেন ভবিষ্যতে কোনো প্রশ্ন তোলা না হয়, তাকে এখনও চুপ্পুর কাছে যেতে হচ্ছে, তাকে এখনও বঙ্গভবনে শপথ নিতে হয়। এই পরামর্শ কারা দিয়েছিল এই সরকারকে? সরকারের গঠন থেকে আমার মনে হয়েছে অভ্যুত্থান বেহাত হওয়া শুরু হয়েছে এবং আজ আমরা তার খেসারত দিচ্ছি। ধন্যবাদ আশরাফ ভাই। আরেকটা বিষয় একটু এম এ আজিজ ভাই আপনার কাছে যদি যাই, আমরা যেটা বলছিলাম যে মানে এই জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত ব্যক্তিদের স্বজনদের, কালকে যে ঘটনাটা আমরা দেখলাম যে ওনারা দুপুর থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত একটি ইয়েতে ছিলেন এবং 5 জন উপদেষ্টা মধ্যরাতে 3:30টার সময় গিয়ে ওনাদের সাথে কথা বললেন। এবং আমি একটু কোট করতে চাই এখানে, উপদেষ্টা আসিফ নজরুল ওখানে গিয়ে বলেছেন, আমরা তো অ্যাটলিস্ট ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে, আমাদের যে ব্যর্থতা আছে সেটা থেকে শেখার চেষ্টা করছি আমরা। এরকম একটা বিষয় ওনারা কি এরকম ট্রায়াল অ্যান্ড এরর টাইপের স্টেটমেন্ট দিতে পারেন কিনা, কতখানি বিষয়টা হলো যে এটা একটা অভ্যুত্থানের পরে সরকার, বিপ্লবী নাই বা বলেন, এখানে ট্রায়াল এররের স্কোপ নাই। উনি বুঝতে পারেন নাই, উনি লিপ, জি, ওনাকে চলে যাওয়া উচিত ছিল। এই কথা না বলে ওনাকে চলে যাওয়া উচিত ছিল। 3 মাস পরে তাদের কেন দেখতে গেল? 3 মাস পরে যখন তারা রিভোল্ট করেছে, হ্যাঁ, যেটা আশা বললেন যে 89 দিন উনি কি করেছেন, যে 90 দিন পরে তারা রাস্তা ছাড়বে না, এই করবে না, সেই করবে না, তখন গেছে তাদের নিজেদেরকে সেভ করতে। তো 3 মাস পরে এদের কি চিকিৎসা দিবে বলেন? তাদের যা হবার ঘটনা, দুর্ঘটনা হয়ে গেছে, তাদের কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, যা ঘটার ঘটে গেছে। হ্যাঁ, এখন তাদের বিদেশে চিকিৎসা নেন আর সাদে চিকিৎসা করেন, কোনো কাজ হবে না। তা আপনারা কেন সরকারে আছেন? এটা কি বিপ্লবী সরকার হলো? এখন যা বলতেছেন অ্যাটলিস্ট আমরা বুঝেছি, অ্যাটলিস্টের কোনো শব্দ নাই। তাদেরকে বুঝতে হতো, বোঝে নাই, 3 মাসে বুঝছে, অ্যাটলিস্ট বুঝেছে, অ্যাটলিস্ট, তারপরেও বোঝে নাই, অ্যাটলিস্ট বুঝেছে। এই জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই সরকারের তো এরকম লোক দরকার নেই। এখনও আমি বলবো যে কথা, এখনও কিন্তু যারা মুভমেন্টে ছিল, আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, পিছনে যে সমর্থক ছিল, আপনি লক্ষ্য করেন 10 তারিখে শেখ হাসিনা বলছিল ট্রাম্পের ছবি, অর্থাৎ ট্রাম্পের অনুভূতিতে নাড়া দেওয়ার জন্য, পক্ষে আনার জন্য বলছে ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করতে। 10 তারিখে জমায়েত হওয়ার কথা ছিল। সেটাকে কিন্তু সব দল, ছাত্রদের সাথে সব দল কিন্তু অংশগ্রহণ করেছে, অর্থাৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা ওখানে ছিল। এটার দুটো দিক আছে। একটা হলো সব দলই মনে করে যে এই সরকার কিন্তু এমন হয়ে গেছে, না ঘরকা না ঘাটকা, এটাকে ধাওয়া দিলেও সমস্যা, ফেসিবাদ এসে পড়ে, আবার না ধাওয়া দিলেও তো সমস্যা, এমন অবস্থা পড়ে গেছে। কারণ তারা তো কিছু করতে পারছে না, আবার চেয়ারও ছাড়তেছে না, আবার যাদেরকে নিচ্ছে সব ডিসপিউটেড লোক। হ্যাঁ, আশরাফ কাছে বলছে না যে লোক না চাইতে পারলে বিজ্ঞাপন দেখ, কারা ইন্টারেস্টেড, লোক দিচ্ছে না। এরা আসলে ব্যক্তিগত পছন্দ অপছন্দের লোক উপদেষ্টা বানাচ্ছে, যোগ্যতা মাপা হচ্ছে না। যে একটা বিপ্লবী সরকারে কোন ধরনের লোক যাওয়া যায়, চ্যালেঞ্জ যারা ফেস করতে পারে, যারা বোঝে, যারা দ্রুত গতিতে স্টেপ নিতে পারে, এরকম লোক দরকার। এই লোক। জি জনাব আজিজ। আশরাফ ভাই, লাস্ট 1 মিনিট আছে, আপনি যদি কিছু অ্যাড করেন এখানে। দেখুন, আমরা ম্যানেজমেন্টে শিখেছিলাম আপনি আপনার চেয়ে যোগ্য লোককে আপনার টিমে নেবেন, তাহলে টিমটি বেটার করবে। এরা কিন্তু সরকারে ঠিক উল্টোটা করছেন, তার চেয়ে অযোগ্য লোক খুঁজে বের করছেন, অনুগত লোক খুঁজে বের করছেন, যাতে করে তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে না হয়। আমরা খুব শীঘ্রই চাই আরও যোগ্যতম লোককে তারা খুঁজে বের করুন এবং করুন। আপনি শোনেন, অন্তর্বর্তী সরকারটি কোনো কোচিং সেন্টার না যে আপনি পদে পদে শিখবেন। এটা কি শিক্ষাঙ্গন, শিক্ষালয়? এইটি আগুনের উপরে বসে থাকা যুদ্ধ অবস্থার সরকার। কাজেই তাদেরকে আমরা ওই অবস্থায় দেখছি। এখন আমি একটা কথা বলে থাকি, পদত্যাগ কখনো কখনো সম্মানের। ওনারা যদি এটা উপলব্ধি করতে না পারেন,
অসম্মানের সাথে পদত্যাগ করতে হবে অথবা অসম্মানের সাথে বিদায় নিতে হবে। আমরা অন্তত এই সরকারের কোনো সদস্যের ব্যাপারে সেটি হোক আমরা চাই না। ছাত্ররা দেখেন আরেকটা করছে, দেখেন যে এই যে উপদেষ্টা 13 জন হয়েছে একটা বিভাগ থেকে। এখন ছাত্ররা নেমে গেছে যে ধরেন 4 ভাগের 1 ভাগ হলো উত্তরাঞ্চল, রংপুর, ওখানে একজনও নেই, অর্থাৎ অন্য ডিভিশনেও নেই। তো এগুলো সুষম উন্নয়নের ব্যাপারটা দেখবে না একটা সরকার যত ছোটই সরকার হোক, সরকার তো আর এটা 40-50 জন না উপদেষ্টা, সমস্যা আছে কোথায়? সেটাই কাজ ভাগ করে একজন 3-4টে মিনিস্ট্রি নিয়ে কি করতে পারে বলেন? তো আমরা তো শুনছি যে একটা 7 দিন পরে আরেক মিনিস্ট্রির হাত দিতে হয়, এরকম হচ্ছে। এই দায়িত্ব তো আপনাদের তো এত আপনার কৃষ্ণতা সাধন করতে বলা হয় নাই। বিপ্লবী সরকার বিপ্লবী চরিত্র ধারণ করেন, আর না হলে ওই গ্রেপ্ট আপনার যার প্রফেশন। আমি শুধু এক লাইনে বলি, তাদেরকে মাথায় রাখতে হবে তাদের চ্যালেঞ্জটা কি। চ্যালেঞ্জটা হচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার, এবং আপনি জানেন তার অর্থ রয়েছে, অস্ত্র রয়েছে, কর্মী রয়েছে, ভারতের সমর্থন রয়েছে, শেষ যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমাদের আপনি শত্রু তালিকাটা একবার দেখেন, যারা বাংলাদেশ রাষ্ট্রকে স্থিতিশীল দেখতে চায় না। সরকারটি তো আমাদের মানে আইনানুগভাবে যারা দেশটা পরিচালনা করতে পারেন, আমাদের বাইরে অনেকে অনেক কথা বলতে পারি, কিন্তু প্রশাসনিক ক্ষমতা তো আমরা তাদেরকে দিয়েছি। কাজে তারা যদি এই উপলব্ধি থেকে কাজ না করেন এবং তারা যদি মানুষের পালস বুঝতে না পারেন, তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে। কিন্তু আমার যে একটা দুশ্চিন্তা সেটা হচ্ছে ওই খারাপ সময়টি তো বাংলাদেশের জন্য খারাপ সময়, আমাদের অভ্যুত্থানের জন্য খারাপ সময়। এবং আপনি জানেন আমরা প্রায় দুঃস্বপ্ন দেখি যে ওই পতিত শক্তি যেমন করে তার সহযোগীরা মাথাচাড়া দিচ্ছে, সেও কিন্তু যে কোনো সময় কলার ভেলায় উঠে চলে আসতে পারেন। কাজে এটি যেন না ঘটে, অন্তত আগামী 15-20 বছর সেই নিশ্চয়তা আমাদের দিতে হবে। জি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আশরাফ কায়সার ভাই, থ্যাংক ইউ আপনাদের আসবার জন্য এখানে, এবং এম এ আজিজ ভাই ধন্যবাদ জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংবাদ প্রতিদিন। আজ এ পর্যন্ত, আরেকটি এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।